হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রবলেম সলভ ক্লাস 2। তো অনেকেই হচ্ছে আমাকে বলেন যে তারা বুঝতে পারেন না। তো আমি একটু ওইটা দিয়ে শুরু করি, তারপর এটাও একটা প্রবলেম যে বুঝতে না পারা। এই কারণে আজকে আমরা একটু কম সময়ের মধ্যে প্রবলেম সলভ ক্লাসটা সম্পূর্ণ করব। তো আপনারা কি করবেন, এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। এখানে আসবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনি ক্লাস ওয়ার্কে চলে যাবেন। ক্লাস ওয়ার্কে চলে যাওয়ার পর দেখবেন এখানে আমাদের কয়েকটা সেকশন তৈরি করা আছে। যেমন এখন আপনারা সবাই জানেন যে আমাদের হায়ার অ্যালজেব্রাটা চলতেছে। তো আমি দেখেন এই একদম সিরিয়াল করে দেওয়া আছে। লেকচার 1, লেকচার লেকচার 2, লেকচার 3 এরকম করে দেওয়া আছে এবং সেকশন গুলো দেওয়া আছে। সুন্দর করে এটার মধ্যে যাবেন। আর যখন প্রবলেম সলভ বলবো তখন এটার মধ্যে পাবেন সকল লেকচার। অর্থাৎ এই দেখে একটা প্রবলেম সলভ ক্লাস হয়েছে, আমরা সেটা দিয়ে দিয়েছি। যখন এক্সাম হবে আপনি এখানে আইসা সরাসরি আপনি এটার মধ্যে প্রবেশ করবেন, প্রশ্ন আছে, সবকিছু বলা আছে এবং এখানেই জমা দিবেন। আপনি হোয়াটসঅ্যাপে দিলে আমি দেখা গেছে আমার জন্য এটা কষ্ট হয়। এবং এখানে যারা দেখেন আপনার এখানে যারা জমা দিয়েছে তাদের মার্কস আমি এইভাবে পাঠিয়ে দিতে পারছি। এবং তাহলে আমরা আমাদের প্রবলেম সলভ ক্লাসে যেতে চাই। এবং আমাদের কাছে অনেকে বলছে যে 28 নাম্বারটা বুঝে নাই, তো 28 নাম্বারটা আমি একটু উঠায় রাখছি। তো এখন বুঝতে পারবে না, এবং আজকে আমরা একটু অন্যরকম নিয়মে করব, যেহেতু এর আগের দিনের নিয়মটা বুঝেন নাই, এই কারণে হচ্ছে এই নিয়মটা করব আজকে। তো সাথে সাথে আরো কিছু মানুষে বলছে যে আসলে এমসিকিউ গুলো তো এত বড় দিয়েছেন, এটা এত বড় তো আসার কথা না। মনে রাখতে হবে আমাদের যে ছোট এমসিকিউ গুলা এটা আসলে সবাই পারবে। তো আপনাকে মন মানসিকতা নিয়ে যেতে হবে যে 80-র মধ্যে 100-র মধ্যে 100টা পারবেন, এরকম কিন্তু না যে আমি 100-র মধ্যে 80টা দাগাবো। তা আপনার হাতে কিন্তু আরো 20 মিনিট সময় থাকবে। সুতরাং এরকম কিছু কোশ্চেন ওরা দিবেই যেটা দুই একটা বড় হবে। এখন কোন অধ্যায় থেকে বড় হতে পারে এটা তো আমি জানি না, এই কারণে আমি কিছু কিছু বড় কোশ্চেন দিয়েছি। এটা ঠিক আছে, কিন্তু আমার যে কোশ্চেন গুলো এটা স্ট্যান্ডার্ড ছিল এবং খুব সুন্দর ছিল। এগুলো পারলে পৃথিবীর সব পারা যাবে। আমি বলছিলাম পৃথিবীর সব বলতে আমি বলছি যে বাংলাদেশে যত পরীক্ষা দিবেন এই কমপ্লেক্সের উপরে এগুলো পারবেন ইনশাল্লাহ। মানে এটা আমরা অহংকার নিয়ে বলছি না, বরং আমরা বলছি যে এটা একটা স্ট্যান্ডার্ড আছে। তো আজকে আমরা একটু যেতে চাই, এটা সলভ করতে চাই। আমরা এই সলভটা একটু অন্যভাবে করতে চাই আজকে। তো সলভটা করতে গেলে আমাকে কিছু কিছু ব্যাপার আগে থেকেই যে আগের বেসিক আছে সেগুলো ধারণা লাগবে, তাহলে আমাদের হয়ে যাবে। দেখেন আমাকে জেড বলছে কি, আগে প্রশ্নটা শুনি। সেটা হচ্ছে দ্য নাম্বার অফ কমপ্লেক্স জেড, মানে এরকম কিছু জেড চাইছে যেটা হচ্ছে এই যে যে ব্যাপারটা দেখেন এই একে স্যাটিসফাই করবে। তা আমরা এরকম জেড খুঁজতে চাই। তাহলে প্রথমে দেখেন আমরা হচ্ছে একটা জেড হিসেবে কল্পনা করে নিলাম যে জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। একে যদি আমরা পোলার ফর্মে লিখি এটাকে আমরা লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখন আবার কনজুগেট লাগবে এর। দেখেন কনজুগেট যদি আমি নেই তাহলে এক্স মাইনাস আই ওয়াই এর যে পোলার ফর্ম সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। এরপর এরপর দেখেন আপনাকে দেওয়া আছে যে জেড কিউব। এই যে জেড কিউব দেওয়া আছে এখানে, এই যে এখানে দেখেন প্রমাণে জেড কিউব, মানে যেটা দিয়ে দিয়েছে। প্রমাণে বলতে আমি বলছি যেটা দিয়ে দিয়েছে সেটার মধ্যে জেড কিউব আছে। সুতরাং আমাদের জেড কিউব করে দেই, তাহলে এখানে থাকবে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা কিউব। আর ই টু দি পাওয়ার আই থিটা কিউব আমরা যেটা লিখতে পারি যে আর কিউব ই টু দি পাওয়ার আই 3 থিটা। এটা হচ্ছে আমাদের 1 নং একটা সমীকরণ দিয়ে রাখলাম। আবার দেখেন জেড বার তো আমরা পেয়ে গেছি। জেড বার বলতে আমি বুঝাচ্ছি কনজুগেট অফ জেড। তাহলে এখানে কনজুগেট অফ জেড মানি পাচ্ছি আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে এই যে 1 আর 2 দেখেন যে আমাদের দিয়ে দিয়েছে, যেখানে উদ্দীপক বলেন বা যাই বলেন না কেন, এই যে এখানে এটা কিন্তু দেওয়া আছে যে জেড কিউব আর জেড বার হচ্ছে সমান, এইরকম জেড আমাকে খুঁজে বের করতে বলছে। তাহলে যেহেতু দিয়ে দিয়েছে তা আমরা লিখি যে এই ব্যাপারটা দেওয়া ছিল। কি দেওয়া ছিল যে জেড কিউব ইকুয়ালস টু জেড বার, মানে কমপ্লেক্স অফ জেড। তাহলে জেড কিউব কি ছিল আমাদের? জেড কিউব মানে হচ্ছে আর কিউব ই টু দি পাওয়ার আই থিটা। আর এখানে জেড যে বার বা কনজুগেট অফ জেড সেটা হচ্ছে আমাদের আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন আমরা এই বক্সটা করতে চাই, এই বক্সটা করতে চাই। এই যে বক্সটা পাইয়া গেলাম। এই বক্সটাতে কি বুঝাচ্ছে আসলে? এই বক্সটা আসলে বুঝাচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বার সমান। হ্যাঁ, হয়তো এটা পোলার ফর্ম, ঠিক আছে, বাট এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। দিন শেষে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ দুইটা কমপ্লেক্স নাম্বার। তো দুইটা কমপ্লেক্স নাম্বার সমান, যদি দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হয় তাদের মডও সমান হয় না? তাহলে আমরা লিখে ফেলি যে তাদের মডও সমান হবে। তাহলে তাদের মড
সমান হবে, তাদের মড সমান হবে। সমান করে ফেললাম। এখন আমরা একটা প্রপার্টিজ জানি। কি প্রপার্টিজ জানি? সেটা হচ্ছে এরকম যে যদি এরকম দুটো জিনিসের গুণফলের মড যা যা হবে, আমরা যদি এরকম আলাদা আলাদা করি সেটার তারপর গুণ করি তখন একই হবে। তো এটাকে আমরা লিখতে পারি এরকম যে আর কিউব এর মড, এখানে e টু দি পাওয়ার i 3 থিটা এর মড, এখানে আর মড, এখানে দেব e টু দি পাওয়ার মাইনাস i থিটা এর মড। এবার একটা কথা শুনেন, e টু দি পাওয়ার i 3 থিটা এটা মানে কি আসলে? e টু দি পাওয়ার i 3 থিটা মানে হচ্ছে cos 3 থিটা প্লাস i sin 3 থিটা, মানে এটা অয়লার ফর্মুলা। এখন যদি এর মড বের করি, এর মড মানে আসলে আর কিছুই না, বাস্তব অংশ স্কয়ার আর হচ্ছে কাল্পনিক অংশের স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু স্কয়ার রুট 1 হবে এখানে, তাহলে 1। তো দেখেন যে কোনো কিছু e টু দি পাওয়ার i থিটা এর মড মানে আসলে 1। তাহলে এখানে আমি পাই গেলাম হচ্ছে r কিউব থাকবে, এখানে 1, এখানে এইটা, এখানেও পাবো 1। তো দিন শেষে দেখেন আমরা কি পাচ্ছি যে r কিউবের মড এবং r এর মড এরা সমান। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে দেখেন, এটা দ্বারা যদি আমি একটু এভাবে বলি যে এই দুইটা জিনিস সমান, তার মানে আসলে এই যে ভিতরে r কিউব আর r সমান না হলে কোনোদিনও তাদের মড সমান হওয়ার কথা না, তাই না? এরকম একটা ব্যাপার। তাহলে আমরা একটা কাজ করি যে এটা লিখে ফেলি যে r কিউব ইকুয়ালস টু হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে r কিউব, এবং অনেকে বলতে পারেন কিন্তু যে এটা ব্যাপারটা বলতে পারেন যে আপনার ঠিক আছে দুইটা জিনিস সমান না হলেও তাদের মড সমান হয়, যেমন এরকম x প্লাস iy আর x মাইনাস iy, এদের মড কিন্তু সমান, কিন্তু এটা কিন্তু সমান না। বাট এটা দেখেন আর এর মধ্যে কিন্তু কমপ্লেক্স নাই, বাস্তবের ক্ষেত্রে তখন বুঝতেই হবে যে এই দুইটার ভিতরের জিনিস সমান। কি বলছি, যদি কাল্পনিক থাকতো তাহলে বলতে পারতাম যে এই ভিতরে দুইটা জিনিস ভিন্ন ভিন্ন হতে পারে, তাহলেও তাদের মড সমান হয়। যেমন এটার মড হচ্ছে কি, এটার মড হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, আর এটার মডও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু তারাও অসমান, মড সমান কিন্তু অসমান। কিন্তু এখানে যেহেতু কাল্পনিক অংশ নাই, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের ভিতরের অংশটাই সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর কিউব মাইনাস আর ইকুয়ালস টু 0। এখান থেকে আর কমন নিলে আমরা পাই আর স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। আমরা এখান থেকে পাইতে পারি যে আর ইকুয়ালস টু 0, অথবা আর একটা কন্ডিশন পেতে পারি যে আর ইকুয়ালস টু হচ্ছে 1। এই যে আমরা হচ্ছে আর এর মান দুইটা পাইলাম। তা আমাদের এখানে এইটাকে একটু বক্স করে রাখি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা পাইলাম। আচ্ছা, এখন আমরা কি করতে চাই? এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে আর এর ভ্যালু দুইটা পাইলাম, এই দুইটাকে আমরা হচ্ছে বসায় দেব। কোথায় বসায় দেব? বসায় দেব হচ্ছে দেখুন এই যে এখানে আমরা যে কমপ্লেক্স ফর্ম পাইছিলাম না সেখানে। তাহলে এখানে আমরা এখানেই বলি যে আর এর মানটা যদি আমরা আর ইকুয়ালস টু 1 নেই, যদি আর ইকুয়ালস টু 1 নেই, তাহলে আমি যেটা লিখতে পারি যে ই টু দি পাওয়ার i 3 থিটা। মনে আছে এই আর এর মান কিন্তু 1 হয়ে গেছে, আমরা জানি। এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে আমরা যে জেড কিউব বের করে আসছি সেটার মান আর কিউব ই টু দি পাওয়ার i 3 থিটা। যেহেতু আর এর মান 1, এখানে 1 হবে, এটাকে তাহলে পাবো হচ্ছে ই টু দি পাওয়ার i 3 থিটা। এরপর এটা আর জেড বার সমান ছিল, মনে আছে? দেখেন এই যে এখানে এই যে লাল বক্সে দেখেন এটা। তাহলে এখানে আর এর মান আবার 1 বসান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস i থিটা পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে দুটি জটিল সংখ্যা আবার যদি এখানে এরকম ভাবে বলি বা মনে করে নেন এরকম একটা ব্যাপার যে এটা একটা জটিল সংখ্যা হবে পোলার ফর্মে, এটাও একটা জটিল সংখ্যা হবে। এই দুটি জটিল সংখ্যা সমান, তাহলে তাদের আর্গুমেন্টও সমান হবে, তাই কি না? তাহলে তাদের আর্গুমেন্ট সমান হবে, তাহলে আমরা এটা লিখতে পারি যে আর্গুমেন্টও সমান হবে। তাহলে এটা লিখতে পারি যে আর্গুমেন্ট অফ ই টু দি পাওয়ার i 3 থিটা, আর্গুমেন্ট অফ ই টু দি পাওয়ার মাইনাস i থিটা, এটা সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি আমরা, যে এখান থেকে লিখতে পারি যে আমরা জানি যে আর্গুমেন্ট মানে আসলে থিটা, তাই না? এখানে থিটার অংশ কোনটা? 3 থিটাকে আমরা থিটা বলি, তাহলে 3 থিটা ইকুয়ালস টু মাইনাস থিটা। এই যে এটার আর্গুমেন্টটা। ওকে, তাহলে এখানে আরেকটা কাজ করতে পারি, এগুলা যেহেতু আমাদের আমরা জানি যে এটা পিরিয়ডিক, সুতরাং এখানে আমরা একটা 2k পাই যোগ করতে পারি। তাহলে k হচ্ছে ফর এনি ইন্টিজার,
ঠিক আছে, আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা, তাহলে এটার ক্ষেত্রে থিটার অংশ কোনটা 3 থিটা, আর এটার ক্ষেত্রে থিটার অংশ হচ্ছে মাইনাস থিটা, এই কারণে। আচ্ছা, এখান থেকে এবার যে কাজটা করতে পারি, 3 থিটা প্লাস থিটা ইকুয়ালস হচ্ছে 2k পাই। তাহলে এখান থেকে আমরা যেটা পাই যে 4 থিটা ইকুয়ালস হচ্ছে 2k পাই। এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে থিটা সমান তাহলে কি পাচ্ছি, থিটা সমান আমরা যেটা পাবো k পাই বাই 2। দেখেন এটা যখন আপনি হাতে কলমে করবেন একা একা, তখন কিন্তু এটা আমি 2 মিনিটের বেশি লাগবে না, আমি শিওর, যত বড় এমসিকিউ হোক। এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার আমরা k এর মানগুলো বসাবো। k এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা থিটা কত পাই, দেখেন এই যে থিটা এখানে বসান, থিটা সমান পাবো 0, তাই না? ঠিক আছে, তাহলে z সমান কত পাবো, z সমান পাবো হচ্ছে e টু দি পাওয়ার i 0। কোথায় বসাবো, এই জেডটা কোথা থেকে পাইলাম, আমরা জানি যে এখান থেকে বসাইছি। যে দেখেন আপনাদের নিচে মনের কথা, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারে ধরে নিয়েছিলাম, এর পোলার ফর্ম ছিল আর ই টু দি পাওয়ার আই থিটা। তা আর এর মান তো আমরা 1 ধরেছি, এখন আমরা থিটার মান, এই যে আর এর মান 1 ধরে, এই দেখেন আর এর মান যখন 1 ধরছি, এটা কিন্তু মনে রাখতে হবে, আর এর মান 1 ধরে আমরা থিটার মান কত পাইছি, যে থিটার মান পাইছি হচ্ছে দেখেন এটা। আর আমাদের কিন্তু এরকম জেড বের করতে বলছে, দেখেন এই যে জেড বের করতে বলছে, দ্য নাম্বার অফ কমপ্লেক্স জেড, যেটা হচ্ছে এরকম স্যাটিসফাই করে। আমরা কিন্তু এখানে দেখছি যে এরকম স্যাটিসফাই করে আগে আর বের করেছি, ঠিক আছে। এই যে জেড কিউব ইকুয়ালস টু কমপ্লেক্স কনজুগেট অফ জেড, এটা সমান ধরেই আমরা আর বের করেছি, আর বের করছি, তারপর আর এর মান 1 ধরে থিটা বের করছি। এখন আমরা একটা বসাবো, যদি এখানে বসাই জেড, তাহলে এটা কত পাচ্ছি, দেখেন এটার ভ্যালু পাবো হচ্ছে আমরা 1। দেখেন তো আমরা বুঝছি কিনা, তাহলে এটার ভ্যালু পাচ্ছি আমরা 1। আচ্ছা, কে এর মান যদি আমি 2 বসাই, কে এর মান 2 বসাই, সরি কে এর মান 2 না, 0 এর পর 1 বসাই, তখন থিটার মান কত পাবো, দেখেন এখানে থিটার মান পাবো হচ্ছে পাই বাই 2, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা আবার জেড, এখানে থিটার মান পাইলাম, থিটা সমান পাই বাই 2, এখন জেড সমান আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা, থিটার মান পাইছে পাই বাই 2, আমরা জানি ই টু দি পাওয়ার আই পাই মানে হচ্ছে আই, কিভাবে জানি এটা, চাইলে এভাবে বানাইতে পারি, ই টু দি পাওয়ার আই পাই এর মানে হচ্ছে cos পাই বাই 2 প্লাস আই sin পাই বাই 2। দেখেন cos পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, এর মান 0, তাহলে এখানে থাকে হচ্ছে, এখানে থাকে তো sin পাই বাই 2 এর মান হচ্ছে 1, তাহলে এখানে থাকে হচ্ছে আই। দেখছেন কিভাবে পাইলাম, এভাবে। এগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় কমপ্লেক্স অ্যানালাইসিসে মুখস্থ করে ফেলছে, এটা করতে করতে। আমরা কে এর মান যখন আমি 2 নিব, তখন পাবো যে থিটা সমান কত পাবো, পাই পাবো, থিটা সমান পাই পাবো। এখন জেড সমান তাহলে কত আসবে, জেড সমান আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা, এটার ক্ষেত্রে এটা পাবো হচ্ছে -1। কেমনে পাবো, ওই যে ই টু দি পাওয়ার আই পাই মানে হচ্ছে cos পাই মাইনাস আই sin পাই, তাহলে আমরা জানি sin পাই এর মান হচ্ছে 0, তাহলে এখানে থাকবে হচ্ছে cos পাই এর মান হচ্ছে -1, সেটা -1 পাইছি। আচ্ছা, কে এর মান যদি আমরা 3 বসাই, তখন আমরা থিটা সমান পাবো হচ্ছে 3 পাই বাই 2, তাহলে জেড সমান তাহলে কত আসবে, ই টু দি পাওয়ার আই 3 পাই বাই 2, এর মান হচ্ছে 1, এর মান কত হচ্ছে আমরা পাইলাম, এটার মান পাবো -i। কিভাবে পাইলাম, যদি না পারেন তাহলে করে নেবেন কিভাবে, cos ই টু দি পাওয়ার আই পাই মানে হচ্ছে cos 3 পাই বাই 2 প্লাস আই sin পাই বাই 3 পাই বাই 2, এটার মান হয়ে যাবে 0, আর এটার মান চলে আসবে হচ্ছে -1, তার মানে একটা আই আছে সামনে, -1 এর সাথে আই গুণ হলে -i হয়। হ্যাঁ, এবার এভাবে করতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের। এবার কে এর মান যদি আমরা নেই 4, কে এর মান যদি আমরা নেই 4, তখন থিটা সমান আমরা কত পাচ্ছি, থিটা সমান পাবো হচ্ছে 2 পাই। এই যে এখানে বসাবেন, তাহলে জেডটাকে আমরা কিভাবে লিখতে পারি, জেড পাইতে পারি এভাবে যে ই টু দি পাওয়ার আই 2 পাই, এটার মান কিন্তু 1, তার মানে দেখেন যখন কে এর মান আমি 4 নেব, একটু খেয়াল করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কে এর মান যখন আমরা 4 নেব, তখন আমরা 1 পাচ্ছি, এবং এই 1টা কিন্তু আমরা কে এর মান 0 তেই পেয়ে যাচ্ছি, তার মানে এই যে রিপিটেড রুট, আমাদের রিপিটেড নিব না, ডিস্টিংক্ট নিতে হবে, ঠিক আছে, মানে পৃথকটা নিতে হবে। তাহলে এরপরে আমাকে এখন ঘটনাটা বুঝতে হবে, কে এর মান যদি আমি 4 থেকে বাকি যেগুলো নেব সবগুলা ঘুরে ফিরে এইগুলো আসবে 1 i -1 i, তার মানে আমাকে কে এর মান আমি কত থেকে কত পর্যন্ত নিতে পারবো, কে এর মান আমি নিতে পারবো হচ্ছে 0 1 2 3,
তাহলে এখানে কে এর মান নিতে পারছি 4টা, তাহলে 4টার জন্য আমরা 4টা জেড পাবো, তাহলে মোট পাইলাম 4টা জেড। শুনতে হবে, এখানে পাইলাম 4টা জেড। যেই জেডরা কি কন্ডিশন মানতেছে, যে জেড কিউব এইটা সমান হচ্ছে কনজুগেট অফ জেড, এই কন্ডিশনটা মানতেছে। এরকম জেড পাচ্ছি 4টা যারা এই কন্ডিশন মানতেছে। হ্যাঁ আরো পাই, কিন্তু তারা হচ্ছে রিপিটেড হয়ে যাবে, দিন শেষে ঘুরে ফিরে এই যে এটা দিবে, পরেরটা এটা দিবে। তা আমাদের এই 4টা ধরতে হবে। এরপর দেখেন আরেকটা, কিন্তু আমি আর যদি আর সমান 1 নেই তখন হচ্ছে থিটা সমান এরকম পাই, কিন্তু আমি যদি আর সমান 0 নেই তখন কি হয়ে যায় দেখেন। আমি যদি আর সমান 0 কনসিডার করি, আমার কিন্তু আরেকটা কেস বাকি আছে, আমি শুধুমাত্র আর সমান 1 ধরে কাজ করেছি। তো যদি আর সমান 1 হয়ে যায়, 0 হয়ে যায়, যদি আর সমান 0 হয় তখন আসলে জেডটা কি হয়ে যায় বলুন তো? জেড সমান আমরা পাইছিলাম আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এখানে আর 0 মানে জেডটা 0 হয়ে যাওয়া, 0 হওয়া মানে এটা আসলে এক্স প্লাস আই ওয়াই, এটা 0 হয়ে যাওয়া। তার মানে এরকম একটা জেডও থাকতে পারে যেই জেডটা হচ্ছে 0, সেও দেখেন পারলে যে জেড কিউব সমান হচ্ছে জেড বার, মানে হচ্ছে কমপ্লেক্স অফ জেড এর সমান হয়। দেখেন জেড সমান যদি 0 হয়, 0 কিউব, আর এটারও আমরা জানি লিখতে পারি 0 ইকুয়াল টু 0, তার মানে এটাকে স্যাটিসফাই করছে। সুতরাং দেখেন আমরা মোট টোটাল 5টা জেড পাচ্ছি, যেটা কাকে স্যাটিসফাই করছে বুঝলাম, এই যে জেড কিউব, এই যে জেড কিউব ইকুয়ালস টু কনজুগেট অফ জেড কে স্যাটিসফাই করে এরকম 5টা আমরা জেড পাইছিলাম। কি কি 5টা জেড? একটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা করে দিছি, একটা হচ্ছে জেড সমান ই টু দি পাওয়ার আই 0, জেড সমান ই টু দি পাওয়ার আই পাই, জেড সমান ই টু দি পাওয়ার, এখানে ছিল আই পাই বাই 2, এখানে আই পাই, জেড সমান ই টু দি পাওয়ার আই 3 পাই বাই 2, এই যে 4টা। আর এই যে জেড সমান যখন 0 একটা নিলাম, এই যে একটা 5টা, তার মানে এটার আনসার হবে 5টা। আজকে কিন্তু একটু অন্যরকম করছি, এটার অ্যান্সার হচ্ছে 5টা হবে, ঠিক আছে? এটা 28 নাম্বার। আচ্ছা, এরপর অনেকে বলছে আরেকটাতে সমস্যা তাদের, সেটা হচ্ছে 31 নম্বরে আমি করতে যাই একটা পর্যায়ে একটুখানি ভুল করেছি। তো দেখেন আমি একটু অসুস্থ আছি, ঠান্ডা লাগছে অনেক, তো সেই কারণে হয়তোবা আমি মনোযোগ রাখতে পারছি না, এই কারণে ভুল হচ্ছে। বাট এগুলো কিন্তু একদম সহজ ছিল আমার জন্য, মানে আপনাদের জন্য সহজ, আমি বলছি না যে আমি একাই পারছি, এরকম না, মানে এটা সহজ কোশ্চেন ছিল, এটা কিন্তু আমরা করাই ফেলছিলাম আগে। এই বলছিল এরকম কোশ্চেনটা যে z1 আর z2 যদি দুইটা মূল হয়, কার দুইটা মূল? আর রুটস মূল হয় অফ দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনের? এই যে ইকুয়েশনের 2z প্লাস 4 ইকুয়ালস টু 0, দেন আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে? যে এই যে প্রথম রুটটার উপর যদি আমি পাওয়ার করি এবং দ্বিতীয় রুটটার উপর যদি পাওয়ার করি, তারপর তাদেরকে সাম করি, এবং এখানে এনটা যদি বিজোড় হয়ে যায়, বিজোড় হয়, তাহলে আমাদের কি আসবে? এই যে এই যোগফলটার রেজাল্ট কি আসবে? কোন যোগফল? এই যে এই যোগফলটার রেজাল্ট কি আসবে, এটা আমাকে জানতে চাইছে। তো এটা আমি কেমনে করব? সেটা আমি করে দিয়েছিলাম একদম একই ভাবে, ওইটাই হবে, কিন্তু এক জায়গায় যাই আমি একটু ভুল করেছি, এই জন্য আমি লজ্জিত এবং আমি দুঃখিত। সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। তো আপনারা দেখবেন এই অঙ্কটার একদম শেষে যাইয়া আমরা এরকম একটা ব্যাপার পাই। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, জেড টু দি পাওয়ার এন, এখানে জেড টু এর পাওয়ারও হচ্ছে এন, এদের এরকম যোগ করার ফলে এরকম একটা ব্যাপার পাইছিলাম, এবং আগের ভিডিওতে দেওয়া আছে, সেখানে দেখবেন। এখানে আমি একটু ভুল করেছিলাম, সেটা হচ্ছে আবার এখানে একটা হচ্ছে 2 আছে, এখানে একটা 2 আছে, cos এখানে n পাই বাই 3 আছে, এরপর এরকম একটা থার্ড ব্র্যাকেট আছে, এরপর 2, এখানে এই যে 2 এর পাওয়ার 1 দেখা সূচকের নিয়ম অনুসারে আমি করে ফেললাম, আর এখানে থাকবে cos n পাই বাই 3। আচ্ছা, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে আমি যে ভুলটা করছিলাম যে n পাই বাই 3, এখন n এর মান যেহেতু বিজোড়, n যদি বিজোড় হয়, n বিজোড়, তখন আমরা দুইটা ঘটনা পাইতে পারি। কি পাইতে পারি? এই যে cos n পাই থেকে কি পাইতে পারি? cos n পাই বাই 3 থেকে n যদি বিজোড় হয় দুইটা ঘটনা পাই, একটা হচ্ছে -1 পাইতে পারি, আর একটা হচ্ছে +-হাফ পাইতে পারি। এই দুইটা ঘটনা পেতে পারি। আপনারা দিয়ে দেখবেন, n এর মান আস্তে আস্তে করে একটা করে বিজোড় নেবেন, n এর মান দেখবেন 1 নেন, n এর মান হচ্ছে 3 নেন, n এর মান হচ্ছে 5 নেন, তাহলে এই ঘটনা ঘটবেই ঘটবে। কি আসবে? হয় হচ্ছে -1 আসবে অথবা +-1 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। এখন কথা হচ্ছে এটার রেজাল্টটা তাহলে কিভাবে লিখবো? আমি সেটা করতে গিয়ে আমি শুধু একটা বলেছিলাম যে আপনি হচ্ছে ধরেন +-হাফ ধরলেন,
তখন কিন্তু আপনার একটার সাথে রেজাল্ট পেলে, বাট এটা এই পর্যন্তই রেখে দেওয়া উচিত, কারণ এটার রেজাল্টটা দেখেন দেওয়া নাই। এটার রেজাল্ট অপশনে যদি আপনি -1 ধরেন তখন কিন্তু আপনার রেজাল্ট হবে এটা ডি নাম্বার। শুনেন, যদি -1 ধরেন এটা রেজাল্ট হবে। যদি আপনি +½ ধরেন সাপোজ, তখন আপনার রেজাল্ট হবে আবার এটা। +½ ধরলে রেজাল্ট আসবে কোনটা আপনার বললাম, এইটা, এটা আসবে। -½ ধরলে কিন্তু আবার রেজাল্ট এখানে নাই। সুতরাং এটা কিন্তু আপনাকে অপশনগুলো ঠিক করে দিবে, এরকম একটা দিবে যাতে করে সবারটার জন্য মেনে চলতে পারে। অথবা অপশনটা আসলে এই পর্যন্ত থাকলে সবচেয়ে ভালো হতো। কোন অপশনটা থাকলে ভালো হতো, এন বিজোড় বলে দিত ঠিক আছে, বাট এভাবে যদি অপশনটা বলতো, বিজোড় না বলে বা বিজোড় বলে যদি এটা বলতো তাহলে আমার জন্য বেশি ভালো হতো। আমাদের জন্য কোনটা 0 হইতে পারতো, তারপর বলে দিতে পারতো 2n + 1, এরপরে cos n π/3। সি নাম্বার অপশন এরকম দিতে পারতো যে 2n cos n π/3। তারপর আরেকটা অপশন দিতে পারতো যে না, কোনটি নয়। তখন আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হতো যে এইটা আমরা সিলেক্ট করে ফেলতে পারতাম, তখন এইটা আমরা সিলেক্ট করে ফেলতে পারতাম। তাহলে এখানে আসলে অপশনের একটু ভুল আছে। হ্যাঁ, বলতে পারেন এটা তো আপনিই করছেন আপনার বইতে, তো সেটা হচ্ছে যে আমরা কখনো কখনো ল্যাটেক্সে কাজ করতে গেলে কমান্ড দেই, আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি সেটা সঠিকটা নেয়নি এই কারণে, আর বইয়ের তো অনেক পেজ ছিল এই কারণে সঠিকটা নিতে পারেনি, এই জন্য আমরা দুঃখিত। তাহলে এটা কি হবে আসলে সমাধানটা, যে এটা যে কোনোটা হতে পারে, কিন্তু আপনাকে এরকম অপশন গুলো দিবে না যে অনেক দুইটাই সত্য হতে পারে, এরকম অপশন দিবে না। ঠিক আছে, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। এরপরে গেল আপনাকে, এরপরে যেটা সমস্যা সৃষ্টি করছে সেটা হচ্ছে 34 নাম্বার। ওইটা অনেকের সমস্যা সৃষ্টি হয়েছে, তো অনেকে আবার এটা ভাবছে যে 34 নাম্বারটা এখানে নিয়ে আসি। 34 নাম্বার অঙ্কটাকে তুলি, দ্য ভ্যালু অফ, এরকম ছিল যে সামেশন k = 1 to 6, এরপর সাইন 2πk/7 minus I cos 2πk/7 is, এটা কত হবে সেটা আমাকে জানতে চাইছে। এটার অ্যান্সার ওরা এক নম্বরে এ নাম্বারে দিছি I, বি নাম্বারে পজিটিভ I, সি নাম্বারে 0, ডি নাম্বারে 1। তো এটা অনেকে বুঝতে পারেনি, তাই এটাকে আমি একটু করতে চাই। অনেকে আবার প্রথম লাইনেই আমার ভুল ধরেছে যে আসলে এটা ঠিক না, তবে এটা আমি ঠিক করেছিলাম। কি করেছিলাম যে আমি হচ্ছে ওয়েলারের ফর্মুলা নিতে চাই গিয়ে আমি হচ্ছে বলছিলাম যে আইটাকে আমি কমন নিতে চাই এবং -i কমন নিয়েছিলাম। দেখেন -i কমন নিলাম, তা -i কমন নিলে আমার এই যে cosটা হয়ে যাবে পজিটিভ, এবার 2πk/7। এরপর এখানে অনেকে বলছে যে এখানে তো মাইনাস হবে, কারণ হচ্ছে এই সামনে তো আপনার মাইনাস ছিল না, কিন্তু না, তারা ভুল আছে, যে এখানে আসলে প্লাসই হবে। কেন হবে সেটা বলছি। এখানে যখন আমি একটা আই নিব, এটা একটু শুনেন। যখন এখানে আমি আই নিব, এই আই এর সাথে এই আইটা গুণ হয়ে যাবে i স্কয়ার, তাই না? i স্কয়ার, i স্কয়ার মানে -1, -1 এর সাথে এই মাইনাস আবার গুণ হয়ে গেলে +1 হবে। তাহলে এটা ঠিক আছে তো, এই লাইনই তো ঠিক আছে, দেখেন ঠিক আছে কিনা, একদম ঠিক আছে, তাহলে এটাই ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে i লিখবেন, এই যে cos θ + i sin θ, এর সূত্র হচ্ছে e⁻i 2πk/7। এই পর্যন্ত আমাদের সবাই, অধিকাংশ মানুষ বুঝতে পারছে, বাট এরপরে আমি কি করছি এটা বুঝতে পারে নাই। এই জন্য আমি হয়তোবা আমার দোষ বলবো যে আমি আসলে বুঝাইতে পারি নাই। তো এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার আমি একদম ছোটকালের পড়াতে চলে যাব। দেখেন এবার আমরা একদম ছোটকালের পড়াতে চলে যাচ্ছি। ছোটকালের পড়াটা কি ছিল দেখেন, আমি একটা কাজ করতে চাই। এটাকে আমার অঙ্কটা কি ছিল সেটা দেখেন আগে। অঙ্কটা ছিল সামেশন অফ k = 1 to 6, তারপরে এই ব্যাপারটা ছিল, আর এই ব্যাপারটাকে আমরা এটা লিখছি। তাহলে আমরা সুন্দর করে এটাকে লিখতে পারি সামেশন অফ k = 1 to 6, আর ওই যে ব্যাপারটা ছিল ওইটা সমান লিখতে পারি e⁻i 2πk/7। এটা হচ্ছে আমাদের 2 নং। আসতেছে না কেন? ওকে, দেখেন আমরা এই 1 নং এ চলে আসলাম। এখন 1 নং এ চলে আসার পর এবার দেখেন আমাদের কি ব্যাপারটা ছিল। আমরা কিন্তু শুধুমাত্র এই যে দেখেন, এই যে সাইন
2 pi k by 7 মাইনাস এই যে I cos 2 pi k by 7 এইটা সমান পাইছি দেখেন এই লাল বক্সটা। তার মানে এখন আমি চাইলে সুন্দর করে লিখতে পারি। কি লিখতে পারি? এরকম লিখতে পারি না? দেখেন তো এরকম লিখতে পারি কিনা, যে যেটা দেওয়া ছিল যে সামেশন অফ k equals to 1 to 6, এরপরে যেটা ছিল sin 2 pi k by 7 মাইনাস I cos 2 pi k by 7, এটা ইকুয়ালস টু আমরা কি পাইছি? এই যে এটা পাইছি, দেখেন এটা পাইছি। তাহলে এখানে লিখে দেন I e to the power 2, একটা I আছে পাওয়ার 2 pi k by 7। এটাকে আরো যদি সুন্দর করে লিখি, যেহেতু I এর মধ্যে k নাই, তাই আইটাকে বের করে নিয়ে যেতে পারি I, এরপরে এই বাকিগুলা লিখতে পারি k, আর এখানে 6, এখানে e to the power I 2 pi k by 7। এটা হচ্ছে আমাদের 2 নং। এখন একটা কাজ করবে, এই 2 নং থেকে একদম ছোটকালের পড়াতে চলে যাব। ছোটকালের পড়া কি? আমি একটা কাজ করতে চাই, আমি যেহেতু ছোটকালে ওমেগা ছিল সেটা দিয়েই করতে চাই। ছোটকালে আমি কে বাদে দেখেন জাস্ট এতটুকুকে, জাস্ট এই যে এতটুকুকে আমি হচ্ছে লিখতে চাই ওমেগা। কেন লিখতে চাই আমি বলবো। এটা সমান 2 পাই বাই 7, এটা সমান আমি ওমেগা লিখতে চাই। ঠিক আছে, এখন দেখেন আমি যদি উভয় পক্ষে এরকম একটা কাজ করতে চাই, I 2 পাই বাই 7 উভয় পক্ষে পাওয়ার 7 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি পাচ্ছি? ওমেগা টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু জি টু দি পাওয়ার I 2 পাই। এখন এটাকে যদি ভাঙি, এটাকে আমরা কি লিখতে পারি? চাইলেই জানেন আপনারা, cos 2 পাই প্লাস I sin 2 পাই। দেখেন cos 2 পাই এর মান হচ্ছে আমার 1, তাহলে এখানে পাবো 1, আর এখানে sin 2 পাই এর মান হচ্ছে 0, তাহলে 0 পাবো। তাহলে এখানে পাচ্ছি এটা। আসলে এটা কি নির্দেশ করে আমরা কি এটা বুঝি কিনা? এটা বুঝলেই আমাদের হয়ে যাবে, এটা বুঝলে আমাদের হয়ে যাবে। ছোটকালের একটা পড়া ছিল, এরকম ছিল যে সাপোজ এরকম একটা ব্যাপার ছিল যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এরকম একটা ব্যাপার ছিল ছোটকালে, মানে কমপ্লেক্স অ্যানালাইসিসে। এটা দ্বারা আসলে বুঝাইতো এরকম এরকম ওমেগা তুমি খুঁজে বের করো, এরকম আমাদেরকে বলতো, এটা মানে আমাদেরকে বলতো যে এরকম ওমেগা খুঁজে বের করো যাকে কিউব করলে 1 পাওয়া যায়। তাই এরকম পাইছিলাম কয়টা? 3টা পাইছিলাম। একটা 1, আরেকটা হচ্ছে কি, আরেকটা পাইছিলাম হচ্ছে -1 প্লাস √3i বাই 2, আরেকটা পাইছিলাম এরকম -√3i বাই 2। দেখি তো মনে আছে কিনা। তার মানে এটা থেকে কিন্তু বলছিলাম যে এককের 3টা মূল আছে। আসল ব্যাপারটা কি, এখান থেকে কিন্তু বলছিলাম এককের 3টা মূল আছে। সেই 3টা মূল কি? একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। সাথে সাথে আরেকটা বলছিলাম এই এককের যে 3টা মূল আছে তাদের সমষ্টি আবার কত? তাদের সমষ্টি, এটার নাম দিছিলাম 1, এটার নাম দিছিলাম ওমেগা, এটার নাম দিছিলাম ওমেগা স্কয়ার, যে তাদের সমষ্টি আবার 0। এটাও পড়ছিলাম যে ওমেগা স্কয়ার এটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এটা বের করতে পারি। এখানে তাহলে কি বুঝাবে? এটাকে তারা কি বুঝাবে? একই জিনিস না? এবার বলছে না, এরকম ওমেগা বের করতে খুঁজে যাকে আমি যদি 7 করি পাওয়ার তাহলে আমার 1 পাওয়া যাবে। এখানে দেখেন এই যে 1 কে যদি আপনি কিউব করেন, এখানে 1 কে কিউব করলে দেখবেন 1 পাবেন। এইটাকেও যদি আপনি কিউব করেন দেখবেন 1 পাবেন। এটাকেও যদি আপনি কিউব করেন দেখবেন 1 পাবেন। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা বলতে চাইছে আমরা তাহলে ওমেগা সম্পর্কে বলতে পারি যে ওমেগা হলো কি 7 রুট অফ ইউনিটি। তাহলে এখানে লিখে দেই এই ওমেগা হলো, আমরা বুঝতে পারছি আশা রাখি, 7th রুট অফ ইউনিটি। তার মানে এখানে কয়টা রুট পাবো আমরা? 7টা। এই যে এখানে দেখেন 3টা পাই, এই যে 3 পাওয়ার ছিল 3টা, একটা ছিল 1 ওমেগা স্কয়ার, 3টা পাইছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখানে পাবো 7টা। একটা পাবো কি, দেখেন আমি যদি বলি একটা ওমেগা হচ্ছে ওমেগা সমান একটা 1 হবে। কেন? কারণ ওই দেখেন 1 এর পাওয়ার 7 করলে 1 পাওয়া যায়, তার মানে একটা 1 হবে। তাহলে 7টা রুট তারা কি কি হবে? একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা ওমেগা স্কয়ার, আরেকটা ওমেগা কিউব, নাম দিব আমি এটা ওমেগা 4, আরেকটা হচ্ছে ওমেগা 5, আরেকটা হচ্ছে ওমেগা 6। এই যে 7টা হয়ে গেল, এদের সমষ্টি 0 হবে। কোথা থেকে পাইলাম? এই যে আগের ঘটনা থেকে। আচ্ছা, এবার দেখেন 1 কে আমি 1ই রাখি, কিন্তু এইটাকে চাইলে আমি সামেশন চিহ্ন দিয়ে লিখতে পারি না? এরকম যে k ইকুয়ালস টু 1 2 6 এরকম লিখতে পারি না? দেখেন তো। এরপর এখানে দিব ওমেগা টু দি পাওয়ার k ইকুয়ালস টু 0। দেখি তো বুঝছি কিনা। দেখেন k এর মান 1 বসালে এটা পাওয়া যায়, k এর মান 2 বসালে এটা পাওয়া যায়, k এর মান এরকম করে 6 বসালে এই পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে কি আমি এটা লিখতে পারি না যে k 6 ওমেগা পাওয়ার k ইকুয়ালস টু -1?
এইটা হচ্ছে আমাদের 3 নং। এবার 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 এই 2 নং এ বসায় দেন, 2 নং এ বসায় দেন। তাহলে 2 নংটা কি ছিল আমি এখান থেকে দেখাই। তাই 2 নং এ ছিল কি ছিল দেখেন -i, এরপর k equals to 1 2 6, আর এই পুরো ব্যাপারটা 2 নং এর এই যে যেটা লাল কালিতে বক্স করি সেটার নাম দিছিলাম ওমেগা, আর দেখেন একটা k আছে, তার মানে এটার নাম হচ্ছে ওমেগা k। আর এই দেখেন ওমেগা k এর মানটা আমি এইমাত্র বের করছি, k equals to 1 থেকে 6, এর ওমেগা k এর মান হচ্ছে -1, তাহলে এখানে এটা আর এখানে -1 দেন, তাহলে এখানে +i। এই তো ছোট কালের পড়া। এর আগের দিন হয়তো বা অন্যরকম ভাবে বুঝাইছি, বোঝা যায়নি, এক এক দিন এক এক রকম ভাবে হবে, এটা হচ্ছে নিয়ম। কিভাবে আসবে এটা আল্লাহ জানে, মানুষ তো বলতে পারে না যে আমার এই কথাটা হবে। আরেকটা ব্যাপারে সবার একটু সমস্যা ছিল, সেটা আমি একটু করে দিতে চাই লাস্ট, তাহলে আমাদের প্রবলেম সলভ ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে ছিল ম্যাথ 37 নাম্বার। তো ওইটা সব ঠিক আছে, বাট আমি কেন যেন ভুল করে সার্কেল দাগাই দিয়েছিলাম। ম্যাথ 37 নাম্বার আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে দেখেন এরকম, যে আমি সবকিছু বের করেছিলাম, প্রশ্নটা এরকম ছিল যে ইফ ইমাজিনারি জেড, এরকম একটা ব্যাপার ছিল যে এই ব্যাটার হচ্ছে ইমাজিনারি পার্টটা যদি শূন্য হয় তাহলে জেডটা কোথায় আসলে লাই করবে এটা চাইছে। এখন আমি এটা বের করতে যাই, দেখাইছি যে জেড ইকুয়ালস টু আমরা এরকম লিখতে পারি যে এক্স প্লাস আই 0। তাহলে এখান থেকে এই যে ইমাজিনারি পার্টটা তো শূন্য, এখান থেকে আমরা পাইছিলাম যে ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে, আর এখানে শুধু থাকে তাহলে এক্স। তাহলে এবার বলেন একটা এরকম একটা জেড আছে যার শুধুমাত্র এক্স পার্ট আছে, এক্স পার্ট শুনেন এক্স পার্ট, তার মানে এরকম আছে জেড ইকুয়ালস টু 3 হইতে পারে অথবা 4 হইতে পারে, মানে ইমাজিনারি পার্টটা নাই। তাহলে তাকে যদি আমি ফিল করতে মানে গ্রাফে রিপ্রেজেন্টেশন করতে যাই তাহলে শুধুমাত্র এই লাইন বরাবর থাকবে না, এই যে এই লাইন বরাবর। যদি কেউ বলে যে জেড এর মান সাপোজ এক্স এর মান 0, তাহলে তার এক্স এখানে থাকবে, এক্স এর মান যদি পজিটিভ 1 তাহলে এখানে থাকবে, এক্স এর মান 2 এখানে থাকবে, এক্স এর মান 3 এখানে থাকবে, কারো যদি নেগেটিভ আসে তাহলে এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, তার মানে এটা রিয়েল লাইনের উপর থাকবে, তার মানে এটার অপশন হবে লাইন। আমি মনে হয় ভুল করে সার্কেল জায়গায়ছিলাম, তাহলে এটার অপশনটা কি হবে, একটা লাইন হবে। এই পর্যন্তই আমাদের প্রবলেম সলভ ক্লাস। এর মধ্যে যদি ভুল হয়ে যায়, হইতে পারে হয়তোবা, তাহলে ক্ষমা চাই। আবার দেখা হবে, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সেজন্য দোয়া চাই। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।